আমরা উদীচীর পরিবারের পক্ষ থেকে আমি পুরো অনুষ্ঠানের বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তাহলে সুবিধা হবে সবার জন্যই। প্রথমেই আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং পুষ্পার্ঘ্য অর্পণের সময় আমরা গানটি গাইতে থাকবো। এখানে আমার সঙ্গে অনেক শিল্পী থাকবেন। এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব। এরপরে আমরা 3টি সঙ্গীত পরিবেশন করব যৌথ। তারপরে থাকবে আলোচনা, সবাইকেই উন্মুক্ত আলোচনার জায়গা, কিন্তু খুব অল্প সময়, 1 মিনিট 2 মিনিট করে। তারপরে থাকবে একটি নৃত্য, নৃত্যের পরে থাকবে কয়েকটি একক সঙ্গীত, থাকবে 2টি কবিতা এবং তারপরে জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করব। আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে নতুন প্রজন্মের একটি ছেলে আপনারা দেখবেন, সে আমাদের সঙ্গে গিটার বাজাবে, তারপরে সেটি বলবো। আর এটি আমাদের আজকের অনুষ্ঠানমালা। কিছু পরিবর্তন করতে হয়েছে আমাদের বিভিন্ন কারণে। অনেকেই আপনারা বুঝতে পারছেন আমাদের অর্ধেকের বেশি আসতেই পারেন, অনেকে অসুস্থ, অনেকে তার কিছু নামও বলতে পারি, তাদের পক্ষে আসা সম্ভব নয়, কিন্তু আগে ভেবেছিলেন তারা আসতে পারবেন। আমি প্রথমেই যেটি অনুরোধ করব, আমরা উদীচীতে যেভাবে করতাম সেই প্রায় 20 বছর উদীচী স্কুলে সেভাবেই করব, অর্থাৎ আমরা আমাদের পাদুকা রেখে দেব। আমরা খালি পায়ে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করব, তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব, ঠিক আছে? এবং পুষ্পার্ঘ্য আপনাদের হাতে ফুল ধরিয়ে দেবেন মোহিত আচার্য সেখানে। আর যখন আপনারা ফুলটি দেবেন এখানে, তারপরে আবার ফিরে যাবেন। সবাই না দেয়া পর্যন্ত আমরা সবাই দাঁড়িয়ে থাকব এবং আমরা 4-5 জন যেখানে থাকবো গান গাইতে, তারা দেওয়ার পরে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আবার আসন গ্রহণ করবেন। তারপর আমার সঙ্গে আসুন, শিল্পীরা আসুন আমার সঙ্গে পাশে। মহান ভাষা শহীদ দিবস, অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আমরা উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের যৌথ উদ্যোগে মহান একুশে পালন করছি। আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য এখানে সমবেত হয়েছি। আমি প্রথমেই সবাইকে বলবো, আসুন আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। 1 মিনিট।
ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু জড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভাষা সম্মান করেছ অহংকারী দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী 21শে ফেব্রুয়ারি 21শে
তোমার পথেই পৃথিবীর বুকে পেয়েছি আর পথেই চলা আমার, তোমার পথেই তোমার পথেই পৃথিবীর বুকে পেয়েছি বাংলাদেশ, তোমার পথেই চলা তোমারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তোমার পথে কিশোর কিশোরী বাংলায় কথা বলে, তোমার পথে কৃষক শ্রমিক মেঠো পথে সুখে চলে, তোমার পথে কিশোর কিশোরী বাংলায় কথা বলে, তোমার পথে কৃষক শ্রমিক মেঠো পথে সুখে চলে, তোমার পথে লক্ষ জনতা মিছিলে কাঁপায় রাস্তা, তোমার পথে বিশ্ববিদ্যালয় পেয়েছে ফিরে আস্থা, তোমার পথে লক্ষ জনতা মিছিলে কাঁপায় রাস্তা, তোমার পথে বিশ্ববিদ্যালয় পেয়েছে ফিরে আস্থা, তোমার পথে নতুন পৃথিবী শান্তি পথচারী, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী, দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গেদার মাঝি গানে, কি জাদু বাংলা গানে গান গেদার
মাঝি টানে এ গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা মোদের আশা আমরি বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিব নবীন বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন ওই ফুলেরই মধুর রসে ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাঝি রবি তোমার দিনে আনলো মালা জগৎ দিনে মাঝি রবি তোমার দিনে আনলো মালা জগৎ দিনে তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে যতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আশারে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাবীর মৃত্যুঞ্জয়ীদের চরম চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাবীর খালবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌলমলি মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলির মুখে জাগালো ভাষা, আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গানে। লক্ষ্মীর মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে। আহ্বান জানাবো, উনি আমাদের সঙ্গে দীর্ঘ বছর আছেন, নীরা কাদ্রি আসছেন। নীরা কাদ্রি বেশ কয়েকদিন ধরে ভাবছি, ফেব্রুয়ারি মাস যখন শুরু হলো, এক একটা সময় যখন আসে, আমার পরিচয় বাঙালিদের মাধ্যমে এই প্রবাসে উদীচির আগে আমি এই দেশে এসেছি 1984-তে, কিন্তু উদীচির আগে কেউ আমাকে চিনত না। আমি একদম চুপচাপ নিরিবিলিতে ছিলাম, একেবারে নিরিবিলিতে ছিলাম। তারপরে তো কত ঝড় গেল, জীবন, রূপা, শামীম, রূপা ওরা আসলো, একসঙ্গে কাজ করলাম আমরা, নানা ধরনের মানুষ আসলো, নানা সময় আসলো, কিন্তু তারপরে আসে যায়, চলে যায় মানুষ, না থাকে না। অন্য আরেকটা দল গড়ে, দল ভাঙে। একটা বয়সের পরে বলে এগুলি করতেই ভালো লাগে মানুষের। কিন্তু আমার সঙ্গে এই যে হৃদ্যতা তৈরি হয়েছে উদীচির সঙ্গে, এবং আমার এখনো চোখে কথা বলতে গেলে পানি চলে আসে। আমি বলছিলাম জীবন রেতে জীবন, আজকে দিদি কথা বলবে না, থাক। আমি প্রচণ্ডভাবে চাই যে উদীচির ফিরে আসা উচিত, স্কুল শুরু হওয়া উচিত, সমস্ত কার্যক্রম শুরু হওয়া উচিত। হ্যাঁ, ফাইন্যান্স একটা বড় ব্যাপার, অর্থনীতি একদম বড় ব্যাপার। আমরা যদি সঙ্গে থাকি, আমার মনে হয় না জীবনের এটা নিয়ে কিংবা আর কারোর এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন হবে। ভালোবাসাটা, শ্রদ্ধাটা খুব দরকার। বিশেষভাবে দেশ এখন যেভাবে যাচ্ছে, এটা কোনো দেশ না। এই দেশে আমার বড় হওয়া না। আমি দেশ থেকে ফিরলাম, আমি চুপচাপ ঘরে বসেছিলাম, নাহলে ঢাকার বাইরে চলে গেছি। আমার যাওয়ার কথা বইয়ের দোকানে, আমার যাওয়ার কথা কিসের বইয়ের দোকানে আমি যাব? কাদের বই রাখছে ওরা? অদ্ভুত ব্যাপার। এখন একটু আগে ওদের বন্ধু শরীর এসছে, কবিতা খুঁজছে, বঙ্গবন্ধুর উপরে সমস্ত কবিতা ডিলিট করে দেওয়া হয়েছে সাফারি থেকে, গুগল থেকে, পারপাসলি করা হচ্ছে। শুধু যে বই নাই বাংলা একাডেমিতে তা না, কিন্তু এইগুলা করে কিছু হয়? এগুলা করে কিচ্ছু হবে না। এবং এইগুলা যত বেশি করবে তত বেশি কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা 52 চেতনাকে, 52 দিয়ে আমাদের বাংলার শুরু, বাংলার স্বাধীনতার শুরু 52 দিয়ে। 52 না হলে 71 হতো না, কোনো অবস্থাতে 71 আসতো না 52 না হলে। তা এখন 52 ভাষার থেকে শুরু করব আমরা, কিন্তু 52 ভাষা দিয়ে আমরা জাগিয়ে রাখছি কাকে? আমাদের বাংলাদেশকে, বাংলার মানুষকে। এবং যত বেশি এটার উপর চাপ সৃষ্টি করা হবে, যত বেশি ধর্মীয় অন্ধত্বতা আসবে, তত বেশি আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়, ধর্ম আমাদের ব্যক্তিগত পরিচয় হতে পারে, কিন্তু ধর্ম আমাদের জাতির পরিচয় না। আমাদের দেশটা হয় নাই ধর্মের উপর ভিত্তি করে, আমরা এই দেশ চাই নাই। তো এখন যেগুলা হচ্ছে, নোংরামি হচ্ছে, এটা সমস্ত ধর্মগুলোকে কলুষিত করছে। কোনো ধর্ম এই ধরনের কথা বলে না, কোথাও লেখা নাই। মূর্তি ভাঙো, মানুষ মারো, এইটা করো, ওইটা কোথাও লেখা নেই। একটা দেশ চলছে, পুলিশ ভয় রাস্তায় নাই। আমি এয়ারপোর্টে গেলাম, কোনো পুলিশ নাই বাংলাদেশের রাস্তায়, কাউকে পাবেন না। আপনাকে যদি কোনো আক্রমণ করে, কিছু করে, কাউকে, কোনো পুলিশ পাওয়া যাবে না। কোনো আর্মি তো দূরের কথা, পুলিশ নাই।
আসবে না ওরা। তো এইরকম দেশে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে, এইরকম অবস্থার মধ্যে অবশ্যই আমাদের আরো জোরে সরে আসতে হবে, একটু 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 করে। আমি জীবনের সাথে কথা বলি যে জীবন তুই শুরু কর বাবা, শুরু কর, উদীচী শুরু কর, বারবার বলি স্কুল শুরু কর। এটা আমাদের দরকার, এটা আমাদের একান্ত নিজেদের। আমার দেশ আমার নিজের। ভাষা থেকে কে নেবে? ভাষা চাইলেই নিতে পারবে? এত সোজা। কবিতা চাইলে হ্যাঁ ইন্টারনেট থেকে উঠাক, তো ঘরে ঘরে বই আছে না? বই তো এসছে। 10 মিনিটের মধ্যে আমি বললাম যে আমি কবিতা খুঁজে পাচ্ছি না, বঙ্গবন্ধুর উপরে কবিতা নাই এখন ইন্টারনেটে, তো কি বন্ধ করে রাখতে পারবে আমাদেরকে? মনে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলেন আমাদের এই বর্তমান বাংলাদেশ নিয়ে। আমি কথা বলার আমার রুচি নেই। আমার মাতৃভাষা এবং আমার বলা যেতে পারে বাংলাদেশ জন্মস্থান। আমরা 71-এর কথা যদি বলি, 47 থেকে 52, তারপরে 54 আপনারা জানেন, এবং এরপরে আমি বলবো যে অবশ্যই 69, তারপরে 71। এসব বাদ দিয়ে 2024 কিভাবে হয় এটি আমার বোধগম্য নয়। আমি হতাশ নই, কিন্তু বলতে পারি নিজেদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি হতাশ নই। আমাদের জীবদ্দশায় ভালো বাংলাদেশ হয়তোবা আমরা দেখব না, কিন্তু বাংলাদেশ ফিরে আসবে। মানুষ কিছু সময়ের জন্য হয়তো ভ্রান্ত পথে যায় এবং জোর করে নেওয়া যায়, সারা জীবনের জন্য নয়, 1000 বছরের জন্য নয়। এই বাংলাদেশ আপনি চান না, আমিও চাই না। আচ্ছা, এরপরে আসবেন সীতেশ ধর। জানেন নাটক নিয়ে কাজ করছে এখানে দীর্ঘ 25 বছরের উপরে। আমাদের শরীর উদিতের সঙ্গে আছেন, পেছন থেকে সহায়তা করছেন সীতেশ ধর। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উদীচী নিয়ে বলি প্রথমে, তারপরে আমার সংগঠন নিয়ে দুটো কথা বলবো, আমন্ত্রণ জানাবো। উদীচী আমার প্রাণের একটা সম্পর্ক উদীচীর সাথে, কারণ আমার দেশে থাকতে উদীচী দিয়েই আমার সাংস্কৃতিক অঙ্গনের শুরুটা হয়েছিল। তো এটা খুব সবসময় ভেতরে থাকে। আর যখন উদীচীর উপরে ঝড় ঝাপটা আসে, সেটি নতুন কিছু নয়, এখানে দেশেও ছিল, এখানেও আছে। তো এটা খুব মনে দাগ কাটে। তো আজকের এই অবস্থান থেকে খারাপ লাগে, তবে এটাই নিয়ম। আমি ব্যক্তিগতভাবে এখানে আসার পরে কোনো সংগঠনের সাথে আমি কখনোই যুক্ত ছিলাম না, চাইনি কখনো, কারণ আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি নাটকের মানুষ হিসাবে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় সিদ্ধান্ত বদল করে আমি একটা কাজের সাথে যুক্ত থাকি, এটাই আমি চাই। সো সংগঠন থাকলে এই কাজটি মধ্য দিয়ে যেতে হবে, এটাকে আমার ভয়, যে কারণে আমি করতাম না। তারপরেও সংগঠন আছে, সংগঠন থাকবে। একটা সংগঠন যখন দাঁড়িয়ে যায় তখন সেখানে দ্বিমত থাকে, সেই দ্বিমতকে খুব শক্ত করে অনেকে বেরিয়ে যান। সংগঠন থাকলে তো দ্বিমত থাকবেই। দ্বিমত থাকলেই আমি এই অনুষ্ঠানে থাকবো না, আমি আলাদা করে আরেকটা কিছু করে নেব, সেটার কোনো প্রয়োজন ছিল না। আর প্রয়োজন যদি থাকেও সেটি করতেও পারে। বিশেষ করে উদীচীর মতো একটি সংগঠন, সেখানে ব্রঞ্জ শাখা হতে পারে, কুইন্স শাখা হতে পারে, এটি সিস্টেম উদীচীর, বাংলাদেশেও তাই ছিল। তার মানে এই নয় যে আমি ওর অনুষ্ঠানে যাব না, ওর মুখ দেখব না। অনেক সংগঠন আছে, হতেই পারে, কিন্তু আমরা একজন আরেকজনের সহযোগিতায় থাকবো। যত বেশি সংগঠন হবে তত আমাদের জন্যই তো লাভ। আমার পাড়ায় যে হয়তো 5টা সন্তান আছে, তারা হয়তো
জামাইকা পর্যন্ত যেতে পারছে না, যদি এখানে একটি সংগঠন হয় তাহলে এই পাঁচজনের মধ্যে অন্তত 3 জন এসে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে। এটা তো পজিটিভ, বাট আমরা নেগেটিভটাকে যদি আমরা একটু চিন্তা করি যে সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্ক কেন সাংগঠনিকভাবে আসবে? সংগঠন তো সংগঠন, আর ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগতই। যাই হোক, আমি তো জীবনদার সাথে প্রতিনিয়তই দেখা হয়, কথা হয়, এই বিষয় নিয়ে ভাবনা আছে, উনি প্রতিনিয়ত ভাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা যেটা পারবেন সেটাই করবেন, যেটা পারবেন না সেটা চিন্তা করার দরকার নেই। আপনারা যদি মনে করেন যে আবার স্কুলটাকে শুরু করবেন, অবশ্যই শুরু করেন, কিন্তু এমন কোনো চিন্তা ভাবনা করার করবেন না যেটা আপনি আসলে বাস্তবায়ন করতে পারবেন না। আপনি যদি ছোট করে করেন, ছোট করে করেন। এখানে আমি একটু আগে কথা বলছিলাম, আপনারা হুট করে সিদ্ধান্ত নিয়ে আজকের অনুষ্ঠান করেছেন, না নেসেসারি। কেন? আপনারা তো আছেন, অন্তত 3টি জাতীয় দিবস তো আপনারা সিদ্ধান্ত নিয়ে করতেই পারেন। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, কেন নয়? এই 3টি অনুষ্ঠান করা তো অসম্ভব কিছু নয়। তারপরে আপনাদের কিছু শিল্পী যারা আছেন, গান করেন, নৃত্য করেন, আছেন, এই মানুষগুলো দিয়েই তো আপনারা বছরে 3টি অনুষ্ঠান করতেই পারেন। এবং 3টি অনুষ্ঠান বছরে যদি হয়, এটা বিশাল ঘটনা একটি সংগঠনের জন্য। তো আমার মনে হয় আপনারা এই কনফিউজ না হয়, যখন আপনারা স্কুল শুরু করতে পারবেন শুরু করেন, কিন্তু তার আগ পর্যন্ত এই অন্তত 3টি জাতীয় দিবস আপনারা পালন করুন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর শেষে আমার সংগঠন, আমি আসলে সংগঠন নয়, এটি কোনো টিপিক্যাল অর্গানাইজেশন নয়, কোনো মেম্বারশিপ নেই। কৃষ্টি এনক নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, আমি মূলত নাটকের মানুষ হিসেবে। সো এটা নিউ ইয়র্কে প্রথমবারের মতো, বড় কিছু নয় আবার একেবারে ছোটও কিছু নয় বিষয়টি। এখানে বিপা, বাফা বা উদিচি আগে মেইন স্ট্রিমের সাথে কাজ করেছেন, কিন্তু কোনো নাট্য সংগঠন নিউ ইয়র্কে মেইন স্ট্রিমের সাথে পার্টনারশিপে কাজ করেনি। কৃষ্টি এখানে কুইন্স পাবলিক লাইব্রেরির সাথে 1 বছরের একটি কন্ট্রাক্টে কাজ করছে। প্রতি 3 মাস অন্তর অন্তর এখানে সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা প্রোডাকশন তৈরি করছি এবং আমরা সেখানে পারফর্ম করছি। আগামী মার্চের 8 তারিখে শনিবার দুপুর 2টায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি হবে আমাদের 3rd রাউন্ড অফ পারফরমেন্স। জুনে আরেকটা পারফরমেন্স আছে, 1 বছরের চুক্তি আমাদের শেষ হবে। আপনারা আসবেন, এটি একেবারে উন্মুক্ত সবার জন্যে। পাশাপাশি একটি আমন্ত্রণ জানিয়ে রাখি, সেটি হচ্ছে জুনের লাস্ট উইকেন্ডে কৃষ্টির পক্ষ থেকে আমরা 3 দিন ব্যাপী একটি নাট্য উৎসব করছি। সেখানে শুধুমাত্র কৃষ্টির প্রোডাকশনই যাবে। সো এই 3 দিনের অনুষ্ঠানেও আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করছি আপনারা যারা আছেন এখানে, ব্যক্তিগতভাবে আমি 2-1 জনকে অন্যভাবে জানি এবং তাদের সাথে আমার কথাও হয়েছে, তারা আমাদের এই নাট্য উৎসবটাকে সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমাকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন। আমি আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আগেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সংস্কৃতির সাথেই থাকবেন, যেখানেই থাকবেন। ধন্যবাদ। সীতেশ ধর, আপনারা এতক্ষণ, আমি বলি যে সীতেশ ধর যে আমন্ত্রণটি জানালেন সেটি গত অনুষ্ঠানে নভেম্বরের 15 তারিখের অনুষ্ঠানে আমি বড় একটি টিম নিয়ে সঙ্গীত পরিবেশন করেছিলাম, নাটকের গান করেছিলাম। এটির সঙ্গে যখন যেভাবে হয় আমি সবাইকে আহ্বান জানাবো সহযোগিতা করার। আর এই হচ্ছে আগামী 8 তারিখের পোস্টার আছে ওখানে। আমি সবাইকে বলবো, উনি আমন্ত্রণ জানিয়েছেন, আমি আমার দিক থেকে বলবো অবশ্যই আপনারা এখানে। ভালোই লাগছে আমার মনে হয় আমরা দেরিতে করলেও। আর সীতেশ ধর যেটি বললেন খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে অল্প কয়েকজন মানুষ হাজির হয়েছি, কিন্তু আমরা হাজির হয়েছি, আমরা যতটুকু পারবো আমরা ততটুকু করব। তবে যে কথাটি আমি বারবার বলি, 3টি জাতীয় দিবস এবং 1টি পহেলা বৈশাখ, আজকে থেকে
আপনি ধরে রাখুন ওই দিনগুলোর আগের সপ্তাহ বা পরের দিন আপনি এই উদীচীকে নিয়েই ভাববেন। আসলে সবকিছু করে সবকিছু করা যায় না, এটা একটু মনে রাখবেন। কিন্তু কিছু ছেড়ে কিছু করতে হয়। সেখানে আমি আমার উদাহরণ দেব না, সেটা মুছে দিন। এবারে আমাদের পেছন থেকে সহায়তা করছেন অনেকেই। আমি সবাইকে তো এখানে যারা আছেন তারা এই 1 মিনিট 2 মিনিট করে একটু বলবেন অনুগ্রহ করে, ঠিক আছে? আমাদের সঙ্গে মৃণাল ঘোষ, ওনার আরেকটা নাম হচ্ছে দীপক, উনি খুব সহায়তা করেন। আমি তাকে বলবো 2টি কথা বলার জন্য। বাংলা আমার মায়ের ভাষা এবং আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলি। আমাদের বাংলাদেশটার জন্য এবং আমাদের এই ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, এই ভাষার শহীদদের প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। বায়ান্নতে ভাষার জন্য আমাদের বাঙালি, পুরো বাঙালি জাতি লড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যে মায়ের ভাষা ছাড়বো না, নিজের ভাষায় কথা বলবো। কিন্তু ওই স্বৈরাচার বাহিনী তা আমাদেরকে করতে দেয়নি। আমরা লড়েছি এবং আমরা জয়ী হয়েছি। 71-এ স্বাধীনতা, আমাদের মাটি ভূমিকে রক্ষার জন্য আমাদের সৈনিকরা একত্রিত হয়ে সহস্র লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটা সার্বভৌম দেশ বাংলাদেশ পেয়েছি। তো আমাদের দেশটা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে, বাট 24-এ যেটা ঘটেছে আমি সেটা প্রতিকূলতা বলবো না, এটা একটা নোংরামি, সত্যিকারের একটা নোংরা রাজনীতি। আমরা কিন্তু ভাষার জন্য সবাই একত্রিত হয়ে লড়েছি, স্বাধীনতার জন্য সবাই একত্রিত হয়ে লড়েছি। সেখানে জাতি বর্ণ বিভেদে হিন্দু মুসলমান বলতে কোনো কিছুই ছিল না। সেখানে বৌদ্ধ খ্রিস্টান, কে উপজাতি, কে ব্রাহ্মণ, ইট ডাজন্ট ম্যাটার। চলুন আমরা এই 24-এর নোংরাটাকে সম্পূর্ণ ধুয়ে মুছে সবাই আবার একত্রিত হই, আমাদের দেশটাকে, আমাদের ভাষাটাকে রক্ষা করি। ওরা আমাদের দেশকে আবারও ছিনাবার চেষ্টা করছে, আমাদের মুখের ভাষাকে আবারও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি একত্রিত হই এবং সুস্থ সঠিক রাজনীতি ছেড়ে সংগ্রামে লিপ্ত হই, তবেই আমাদের দেশ এবং আমাদের মায়ের ভাষাকে আবারও পুনঃস্থাপন করতে পারব। ধন্যবাদ সকলকে। দীপক ঘোষ, আপনার সঙ্গে আমার মনে হয় এখানে আমরা যে কয়জন আছি সবাই একমত। আমি আপনারা জানেন আমি খুব বোঝার সময় থেকেই উদীচী করি, 42 বছর। সেখানে আমি বলবো আমি যতদিন বেঁচে আছি, আমি একটি বছরকে আমি 23-এর পরেই আমি বলবো 25 আমি বলেছি। এবং আমি এ কথাটি বারবার বলবো। আমি একটা গানও লিখেছি, আমি শোনাবো, আজকে পারবো না। আমার অভিধানের 24 নেই, ওই 24 নেই। এবারে আসবেন আপনারা অনেকেই তাই হয়তো বা তাকে, উনি আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে সবসময় থাকেন, বিশেষ করে আমাদের উদীচী স্কুলের অনুষ্ঠানে সবসময় থাকতেন। সুরিত বড়ুয়া 2টি কথা বলবেন
এবং উনি আসলে কবিতা খুঁজছিলেন যে একটি কবিতা যদি এখানে আবৃত্তি করা যায়। সুরিত বড়ুয়া। মোদের আশা আমরি বাংলা ভাষা, ওমা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই ফেব্রুয়ারি মাস আসলেই আমরা বুঝি ভাষার মাসে আমরা এসে গেছি। বায়ান্নের ভাষা আন্দোলনে যে সকল শহীদ নিজেদের জীবন উৎসর্গ করে মাতৃভাষাকে সমহিমান্বিত করেছেন, আমি সেই সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। উদীচী এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে একেবারে শুদ্ধতম জায়গার জীবন। উদীচীর মানে যদি সংগঠনের যদি আমি যে সমস্ত যে দিকপাল মানুষগুলো, যে সমস্ত সমাজের আলোকিত মানুষগুলোকে যদি আমরা স্মরণ করি, আমরা দেখব আমাদের সমাজের সবচেয়ে আলোকিত মানুষগুলো এই উদীচীর সাথে ছিলেন। এই উদীচী আমাদেরকে উপহার দিয়েছেন। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে উদীচীর অবদান সম্পূর্ণ ভিন্ন। যদি শুদ্ধ এবং সুন্দর মননশীল সংস্কৃতি চর্চার যদি কোনো স্থান থাকে, কোনো যদি সংগঠন থাকে, সেটা হচ্ছে উদীচী। উদীচীর কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু আলোচনা করতে হয়, সেই স্বল্প সময় সেটা করব না। তো জীবনদা যখনই আমাকে ডাকেন, যখনই উদীচীর কোনো অনুষ্ঠান হয়, আমি একেবারে খুব অভাজন একজন নগণ্য মানুষ হিসাবে উপস্থিত থাকি। আমি শ্রোতা, আমি বক্তা নই। আমি কবিতা লিখি, গল্প লিখি, আমি সাহিত্যের মধ্যে, আমি সাহিত্যের মানুষ। তো আজকে আমি নির্বন্ধ গুণের আমার খুব প্রিয় একটা কবিতা পাঠ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর, চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রাখা এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠে আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন। মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারোইহাট্টায় নেমে রফিজের স্টলে চা খেয়েছি। কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি। সেই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটি। টিনের চাল থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্ন মাত্র নেই সেই সবের। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডকি উত্তপ্ত দুপুরকে তার লক জীব দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়ির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছা, গাঢ় বন গড়ে উঠে চলে আসে। যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখন শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শেয়াল, একটি কুকুর পাশাপাশি শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেমন পুলিশ সমেত চাকার তেজগাঁওয়ে আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ। 62-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে 2 জন মানুষ মিশে থাকতে পারতো এই গাছের ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এই গাছের ছায়ায় লুকিয়েছিলাম।
সেই বাসন্তী, আহা সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পিছনে থেকে শব্দ করে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন দিয়ে দরজা খোলেনি, বহুদিন দিয়ে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না। সেই মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করে যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতর সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম। মা আমাকে ক্রন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালুম, দেখলুম দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল, সেখানে লেনিন বাবা জমা খরচের পাশে কার্ল মার্কস। আলমারির একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে স্কোয়ারের ছেঁড়া ছবি। মা পুকুরে থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা, তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশ মাধব থেকে আসবেন ন্যাপকর্মী ইয়াসিন। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করছেন? আমার নামে আজ কতদিন হুলিয়া জারি থাকবে? আমি এসবের কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতর বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখ নামাবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে দিয়ে বলবো, আমি এসবের কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই বুঝি না। ধন্যবাদ আপনাকে। শরীর বড়ুয়া দীর্ঘদিন উদিচির কোন অনুষ্ঠান উনি মিস করেছেন কিনা আমি 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 নিশ্চিত নই। এবারে আমাদের উদিচির পরিবার সবাই, কিন্তু উদিচির সঙ্গে যারা আছেন দীর্ঘ দীর্ঘ বছর, আমি যখন বলি আমার সামনে যিনি বসে আছেন তুষার রায়, আমি অনেককেই বলি, গত 20 বছর বলছি যে আমি যদি এভাবে বলি সংখ্যার মাধ্যমে উদিচি করা, ধরুন আমরা যে নম্বর দিয়ে থাকি, কঠিনের নম্বর 100 ধরেন, সেই 100 নম্বর কঠিন কাজের মধ্যে আমি এটি সত্যি করেই বলছি, ভেতর থেকেই বলছি, তুষার রায় উনি আমার কাজ 80 নম্বর সহজ করে দিয়েছেন। বাকি 20 ভাগ নিয়ে আমি কাজ করি এবং আমি এটা বিশ্বাস করি। যদি আপনারা ইউটিউব দেখেন, আমি জানতামই না ইউটিউবে উদিচির ইতিহাস 20 বছরের উনি আমার পেছনে থেকে করে, আমি যখন জানি তখন 10 বছর পার হয়ে গেছে। আপনারা দেখবেন উদিচি ইউএসএ, নিউ ইয়র্ক দিলেই আমাদের তখন সুরের গলা, বেসুরো গলা, একটি বাচ্চা বড় হচ্ছে। আমাদের এখানে একটি 6 ফুটের একটি বাচ্চা আছে, সে বাচ্চাটি তুষার রায়ের আমার কোমরের কাছে তার মাথা থাকতো তখন। বাচ্চাটি পিছনে বসে আছে, দিব্য রায় সে গান করবে। ইতিহাস অনেক লম্বা, যে কারণে বিরক্ত হবেন না। আমাদের আরো 4 জন এখানে আমাদের নিজস্ব পরিবার থেকে একটু কথা বলবেন। 4 জনকে আমি ডাকবো, নামগুলো বলি। আপনারা 4 জন যদি এখানে এসে দাঁড়ান আমার খুব ভালো লাগবে, একসঙ্গে একজন একজন বলে। একটি পরিবার, মোহিত আচার্য আপনি একটু আসবেন, সমীর মণ্ডল একটু আসবেন, পরেশ ধর,
আসবেন, শুক্লা চক্রবর্তী, আরও অনেকেই আছেন, মুক্তাবহিত আছেন, অনেক আগে থেকে উনি গান গাচ্ছেন, যেহেতু উনি আবার গান করবেন, আমি ওনাকে কথা বলার জন্য বলছি না। এর সঙ্গে সহযোগী হিসেবে কত মানুষ, তার অনেকেই আসতে পারেনি। শুনুন, একটি সংগঠন 96 যখন শুরু হয়, অনেক ইতিহাস থাকে। আমরা সেখানে বলবো যে 2020-এ আমরা পথভ্রষ্ট হইনি, আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু এই সেই উদীচী, যে উদীচীকে আপনারা জানেন। আমি একে একে, যেহেতু তুষারদা ওখানে ক্যামেরাতে আছেন, আপনি সামনে এদিকে আসলে ভালো লাগবে আমার, যদি আচ্ছা ঠিক আছে, তো আপনি কিছু বলবেন। প্রথমেই মহিদ্দা বলবে, তারপরে আমাদের সমীর মণ্ডল, এরপর শুক্লা চক্রবর্তী, তারপরে পরেশ ধর। বিশাল পরিবার একে একে বলবে, আমি বসে আছি। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুধু সংক্ষেপে একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি দেশের ব্যাপারে আপনারা বলেছেন, আজকাল এখন যা চলছে ওই প্রেক্ষাপট আমাদের সবারই জানা। আমি শুধু উদীচী নিয়ে কয়েকটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি সেই দিনগুলিকে মিস করি যখন উদীচী স্কুল ছিল। প্রতিটা অনুষ্ঠান প্রচণ্ড ব্যস্ততা ছিল। অনেকদিন আগে থেকে, অনুষ্ঠান আসার আগে থেকেই ব্যস্ততা, এমন সময় কেটেছে যে রাত্রে টেনশনে ঘুমাতে পারতাম না যে কীভাবে আমরা অনুষ্ঠানটা করবো, সুন্দরভাবে সাজাবো। এখন আসলে সেই ব্যস্ততা নেই। তবে আমি এটা বিশ্বাস করি আমরা হারিয়ে যাইনি, আমরা আছি, এবং এই ব্যস্ততা আবার হবে, শুধু সময়ের দাবি। আমরা আবার চেষ্টা করে যাচ্ছি। যে এতদিন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু করতে পারিনি, তবে আমরা সবাই একসাথে আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, আমরা পারবো আবার। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি উদীচী পরিবারের একজন সদস্য হয়ে উদীচীর জন্য কাজ করতে পেরে আমি গর্বিত, আমি সম্মানিত। এবং আমি শুধু মনে করি যে আমার সংসার জীবনের বাইরে, আমার চাকরি বাকরি জীবনের বাইরে এই যে সময়গুলো আমি দিতে পারছি, এটার জন্য আমি অন্তত ভালো ফিল করি, ভালো করি, একটা ফিলিংস আসে যে অন্তত আমার কিছুটা সময় আমি কোনো ভালো কাজে হচ্ছে। এবং আমার ছেলে পরিষ্কার বাংলা কথায় বলে, এটা অ্যাকচুয়ালি উদীচীর জন্য, উদীচী যাওয়ার জন্য। শুধু আমার সন্তান না, অনেকেই এখানে আছেন যারা উদীচীতে যায়, এবং তারাও এগুলি প্রচণ্ডভাবে মিস করে। এখন বাচ্চাগুলি বড় হয়ে গেছে, কিন্তু আমি মাঝে মধ্যে তাদের কাছে, তারা আমার কাছে জিজ্ঞেস করে যে আঙ্কেল উদীচী কি আর হবে না? তাদেরকে বলি যে হবে। এই বাচ্চাগুলি কিন্তু হারিয়ে যায়নি। যখন আমরা শুরু করব আবার একসাথে হব, সবাই কিন্তু আবার ফিরে আসবে। তো আপনারা ভালো থাকবেন এবং সবসময় উদীচীর সাথে থাকবেন, এটা কামনা করব। ধন্যবাদ। সন্ধ্যা সবাইকে বিনম্র শ্রদ্ধা, যারা 52-এর ভাষা আন্দোলনে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছেন। বিনম্র শ্রদ্ধা তাদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার দ্বারা আমাদের এই বাংলা ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত পেয়েছে। এখন এরপর আমি কিছু বাংলাদেশ সম্বন্ধে অল্প কিছু কথা বলবো। যে ঘটনা ঘটেছে আপনারা জানেন 5 তারিখে, কিন্তু এখন আমাদের সেই যারা বুকে 52-তে ভাষা আন্দোলনে বুকে রক্ত ঢেলে দিয়েছিল, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই দোসর বাহিনী কিন্তু আবার পায় তারা দিয়ে উঠছে। তাদের সমর্থনেই এখন যারা আছেন বাংলাদেশের ক্ষমতায়, উপদেষ্টা পরিষদে যেখানেই বলেন না কেন, সেগুলো আমি বলবো পাকিস্তানের দোসর। তারা সেইভাবে আবার এগোচ্ছে। ভাষা আমাদের মাতৃভাষা যেভাবে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্য কেড়ে নিতে পারেনি। তো আমি বলবো যে এই ব্যাপার এখন যেভাবে তারা চেষ্টা করছে, পায় তারা করছে, আমরা সবাই মিলে যদি এর বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে আমাদের 52-তে যারা বুকে রক্ত দিয়েছেন তাদের প্রতি অপমান করা হবে। তা সবাইকে বলবো এর বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করার জন্য। এখন উদীচী সম্বন্ধে দুটো কথা বলবো। উদীচী আমাদের একটা বড় পরিবার, এটা আমরা আগেও মনে করতাম, এখনও মনে করি। কিন্তু পরিবারটা আমাদের এখন একটু অগোছালো অবস্থায় আছে। সেটা কারণ কেন সেটা সবার জানা, যে কোভিডের কারণে।
সেই কারণে কিন্তু আমরা আবার চেষ্টা করতেছি যে কীভাবে আমরা পরিবারটা সংঘবদ্ধভাবে সামনের দিকে এগোতে পারি। যে কারণে এই অনুষ্ঠানটা কিন্তু ছোট্ট করে বেশি লোকজন হয়নি, হঠাৎ কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আর একটা কারণ যে এটা আমাদের নতুন করে আবার শুরু, ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাবো। এবং আমাদের যে কটা কথা ছিল যে অনুষ্ঠান 26শে মার্চ, 1লা বৈশাখ এবং 16ই ডিসেম্বর এগুলো আমরা আস্তে আস্তে পালন করব। এবং অতীতে ওই কথা বলতে আগে যেভাবে আমি যুক্ত হলাম, সেখানে কিন্তু আমার দুটো বাচ্চা ছিল। বাচ্চা দুটো বাচ্চা দুটোকে নিয়ে আমার ওয়াইফ কিন্তু দিশিতে যেত, সে বাসে ট্রেনে করে সে দীর্ঘদিন একা একা বাচ্চা দুটোকে নিয়ে যেত। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ইনভলভ হই। তখন কিন্তু আমি বুঝতে পারি, যখন থেকে আমি ইনভলভ হই তখন আমি বুঝি যে ওদিসির পরিবারটা কেন। আর আপনারা জানেন আমার কেন চোখে জল আসছে, আমি সে কথা বলতে পারি না। আমি সেই বাচ্চাগুলো দেখি, সব বাচ্চাগুলো বড় হয়ে গেছে। দেখেন এই বাচ্চাগুলো নিয়ে যেত আমরা ভবিষ্যতে কাজ করতে পারি, সেজন্যকে সবাইকে অনুরোধ করবো উদিসিতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। আজ মহান 21শে ফেব্রুয়ারি, এই মহান শহীদদের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমেই যারা শহীদ হয়েছেন এই দিনে আমি প্রথমেই তাদেরকে শ্রদ্ধা জানাই আমার অন্তঃস্থল থেকে। আর এই 52-এর ভাষার ক্ষেত্রে যারা এগিয়ে আসছেন, ঠিক তেমনই ভাবে 71-ও চলে আসছেন, যেটা জীবনদা একটু আগে বলে গেলেন, 69-ও আসছে। তাদের যারা এই দেশের জন্য, ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তারপরে আমি দুটো কথা বলবো উদ্দিচি নিয়ে। আমি অনেক দিন যাবতেই এখানে আছি। এখানে যারা অনেক দিন যাবত আছেন, আর জীবনদার কথা আমি নতুন করে বলবো না, মীরা ভাবি ওনার কথা বলবো না, ওনার তো আমাদের আসলে কি বলবো যে শিকড়। আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসছি তখন এসে আমি খুঁজছি কোথায় উদিচি আছে, এখানে কি উদিচি করা হয় বা সংগঠন আছে কিনা। আমি সেই আমার যেমন সমিতা বলছেন ঠিক আমিও দুটো বাচ্চা, তখন আমার একটা বাচ্চা 2.5 বছর আর একটা বাচ্চা 5 বছর। আমি সেই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে উদিচিতে যাব এবং তাদেরকে ওই যে উদিচির যে আদর্শ, অর্থাৎ আদর্শ বলতে আমি এটা বলবো, ওনারা সত্যের গান গায়, মানুষের গান গায়, মানবতার গান গায়। তারা কিভাবে নিষ্কলঙ্ক চরিত্র গঠন করতে পারে, সেই চরিত্র গঠনের যে কথাগুলি, সাহিত্যের যে কথাগুলি এই উদিচির মধ্যে আছে অন্তর্নিহিত। এই অন্তর্নিহিতর ক্ষেত্রে আমি যখন প্রথম যাই, আমার জীবনদার সাথে কথা হলো, বলে যে আপনার একদম উপযুক্ত সময় নিয়ে আসছেন আমার দুটো বাচ্চা। একটা প্রথম মনে হয় আমার প্রথম শ্রেণীতে পড়ে, তার বয়স 6। আমি সেই থেকে এই বাচ্চা উদিচিতে আমি দিয়েছি। এখন আজকে সে আসতে পারে নাই। সঙ্গীতার নাম আপনারা জানবেন, যদি হয় জানে দেখেন, সে এখন অনেক বড় হয়ে গেছে। তবে আমি খুবই উদিচির প্রতি কৃতজ্ঞ, কারণ উদিচিতে যারা ছিলেন শিক্ষক, গান বলবো, নৃত্যে বলবো, নাটকে বলবো, তবলায় বলবো, আমার মনটাকে একেবারে আলোকিত করে দিচ্ছেন উদিচির সেই শিক্ষকেরা। আমি তাদের প্রতিও আজকের এই মহান দিবসে শ্রদ্ধা জানাই। এবং কি বলবো, মানে যারা এখানে নেই, একজন শিক্ষক নেই, উনি ছিলেন হারুন ভাই আজকে নেই আমাদের মাঝে, আর বাকি ওনারা আছেন, তাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আর উদিচি বলতে কি বলবো, আমি আসলে বাংলাদেশে উদিচিতে গিয়েছি, কিন্তু সংগঠনের সাথে এমনিভাবে জড়িত হই নাই, কিন্তু সবসময় যেতাম। তো বলে অন্যরকম হয়, বলে স্বর্গীয় যদি প্রেম থাকে, এই প্রেমটা আমার মনে উদিচির সাথে আমার প্রথম হয়েছে। এই প্রেমটা এমনই হয়েছে যে উদিচি শব্দটা বললেই আমার অনেক ভালো লাগে, আর এটার শব্দ যেখানেই থাকুক আমি ওখানে যাবই। তা আমার প্রথম প্রেমই মনে হয় উদিচির সাথে হয়েছে।
স্বর্গীয়ভাবে। আমি এইটা হয়তো যতদিন বেঁচে থাকি ততদিন ওটার সাথে আমি থাকবো, আশা রাখি। আর আপনাদেরকেও বলবো, আপনারা উদ্দেশিতে আসেন। আমাদের এই শুরু মাত্র করলো, আমাদের আজকের থেকে শুরু হলো। আমরা চেষ্টা করব জীবনদা যেগুলি ঘোষণা দিয়েছেন, যে অনুষ্ঠানগুলি, এই অনুষ্ঠানগুলি আমরা করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে এইভাবে আজকের মতো উপস্থিত থেকে সাহায্য করবেন, কথায় বলেন, গানে বলেন, নৃত্যে বলেন। আমরা আর কিছুক্ষণ পরে হয়তো নৃত্যও দেখব। কবিতা তো যাই সুন্দর শুনলাম, আজকে মনটা ভরে গেল। আর নীরাবাবির কথা তো বলবো কি, বাংলাদেশ কথা উনি অনেক বলে গেলেন। আমিও বলবো ওনার সাথে কথা কণ্ঠে কণ্ঠ মিলে, যে সত্যের জয় আমরা হবেই। সাময়িক একটা জ্বর এসে জ্বরটা বাড়ি ঘর ভেঙে দেয়, কিন্তু জায়গাটা কিন্তু নষ্ট হয় না। আমি ওই জায়গাটার মধ্যে আমি আছি, এই দেশ আবার ফিরে আসবে, সত্যের জয় হবে। মিথ্যা অনেক উলট পালট করে, মিথ্যাকে আমরা পরিহার করব, ওরা আমরা চেষ্টা করব সবাই মিলে এটাকে উড়িয়ে দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই মহতি অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে এমন একটা দিন এবং এমন একটা সময় আমরা পার করছি যে চরম একটা বিষণ্ণতা এবং অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা প্রবাসে এসে অন্তত স্বাধীনভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছি, কিংবা নিজের মনের মাতৃভাষার প্রতি সম্মানটা দেখাতে পারছি। আমার কাছে খুব আক্ষেপ হয় যে আজকে আমরা এমন একটা জাতি, আমি বলবো না বাংলাদেশ ইজ দ্য মোস্ট ইনডিসিপ্লিন ন্যাশন ইন দ্য কান্ট্রি, তবে আমি এটা বলবো পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ জাতি হচ্ছে বাংলাদেশ। আর এরা এত অকৃতজ্ঞ, আজকে দেখতে পাচ্ছি 1947 থেকে 52 থেকে 71-এর পর থেকে, বিশেষ করে 2024-এর পর থেকে আমার ভাবতে কষ্ট হয় আসলে বাংলাদেশে মানুষ আছে কিনা। কারণটা হচ্ছে এখন মানুষ থেকে মানুষ এখন ধার্মিক হচ্ছে। দেশে এখন যে পরিমাণ ধার্মিক বেড়ে গেছে, পৃথিবীর সবচেয়ে ধার্মিকের সংখ্যা আমার মনে হয় বাংলাদেশে বেশি। এবং আমাদের প্রতি যথেষ্ট খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, ঈশ্বরের ভয় আছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে অপরাধপ্রবণ মানসিকতার মধ্যে যদি বলা হয়, আমি মনে করি বাংলাদেশ, বাঙালিরা। তার কারণটা হচ্ছে কি, আজকে আমরা 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে, আমি যদি নিজেকে জিজ্ঞাসা করি বিশ্ব সবাই বাঙালির অবদান কি, বাঙালির পরিচয় কি, এমন কিছু আছে আমরা দেখাতে পারবো না। কিন্তু আমরা দেখাতে পারবো কি আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় হচ্ছে ঘৃণা। আমাদের মনে এত ঘৃণা যে আমি আমার প্রতিবেশীকে দেখলেও ঘৃণা না করলে মনে হয় আমি মৃত্যুর পর বেহেশতে যেতে পারবো না। এবং এই ঘৃণাটা শুরু হচ্ছে কোথায়? পরিবার থেকে শেখানো হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে, ন্যাশনাল কারিকুলামে শেখানো হচ্ছে। আজকে ঘৃণাটা এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, আমরা ঘৃণার সাগরে ডুবতে ডুবতে নিজেরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। তা আমি এটুকু বলতে চাই যে একজন বাঙালি হিসেবে আমি একজন তৃতীয় কোনো বাঙালির সামনে প্রকাশ্যে বলতে পারি না আজকে তোমাকে পয়লা নববর্ষের শুভেচ্ছা। কেন? তিনি কিন্তু বাংলায় কথা বলেন, মাতৃভাষায় কথা বলেন, কিন্তু মাতৃভাষার প্রতি যে সম্মান দেখানো, সেই দায়িত্বটা উনি পালন করতে পারেন না। কারণটা হচ্ছে কি, উনি মনে করছেন যে এটা আমার সংস্কৃতির অংশ নয়। তো অত্যন্ত কষ্ট নিয়েই আমার মনে হয় আমরা আছি বর্তমানে। তা আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই এটা আমাদের একটা বড় সুযোগ যে বিদেশে এসে আমরা অন্তত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারছি। তাই আমি মনে করি আমরা যারা এখানে নতুন প্রজন্ম আছে সবাইকে আহ্বান করব, আমরা যেন মাতৃভাষার প্রতি, দেশীয় সংস্কৃতির প্রতি যত বেশি আকৃষ্ট হব, আমরা তত বেশি আমরা আমাদের রুটে ফিরে যেতে পারবো। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই
যে বর্তমানে যে সর্বশেষ যে উদীচী যুক্তরাষ্ট্র সংসদ যে উদ্যোগটা নিয়েছে এই ধরনের অনুষ্ঠান কন্টিনিউশন করার জন্য আমি সবসময় থাকব এবং আমার পরিবার থাকবে। তাই আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য থেকে সাধ্য থেকে যতটুকু পারি আমরা সহযোগিতা করতে পারি, যতটুকু সহমর্মিতা দেখাতে পারি এবং যতটুকু প্রচেষ্টা দেখি আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি জাতির কল্যাণে, সেটাই আমরা চেষ্টা চালিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। সমীর মণ্ডল, শুক্লা চক্রবর্তী এবং পরেশ ধর। আমরা আমাদের আলোচনার অংশ এখানে ইতি টানব, আরও কথা বলা যেত হয়তো। এবারে আমরা আসুন একটি নৃত্য পরিবেশনা দেখে আমাদের উদীচী স্কুলের স্বনামধন্য নৃত্য শিক্ষিকা প্রিমা রায় ধরে রেখেছিলেন। উনি প্রাণের টানে চলে এসছেন। এর সঙ্গে যে কথাটি না বললেই নয়, 1942 থেকে 2025, 1942 সালের জুন মাসের 25 তারিখে জন্ম নিয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। প্রতুল মুখোপাধ্যায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই ফেব্রুয়ারির 15 তারিখে। উনি গান গাইতেন একেবারেই যন্ত্রানুষঙ্গ ছাড়া। আপনারা যে গানটি সবাই জানেন, সবাই গুনগুন করে গান, সেটি হচ্ছে আমি বাংলায় গান গাই। তারই গান দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই অংশটুকু আমরা তাকে নিবেদন করছি। এই সঙ্গীতের সঙ্গে আমি বাংলায় গান গাই নৃত্য পরিবেশন করছে উদীচী স্কুলের নৃত্য শিক্ষিকা প্রিমা রায়। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধরু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধরু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুল। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুল। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি গাই চিরদিন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। গানটির সঙ্গে প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করলেন নৃত্য শিক্ষিকা প্রিমা রায়। আমরা এরপরে একক সঙ্গীতে দেখে যাব আমরা। তার আগে একটু পরিচিতি দেই। আমরা সময়ের দিক থেকে এখনো আমরা পিছিয়ে নেই তেমনটি মনে হচ্ছে। ভেবেছিলাম সবাই মিলে 7টার দিকে এখান থেকে বেরিয়ে যাব, সেটি হচ্ছে না। আমরা একটু সময় লাগবে। এখানে মঞ্চ সজ্জায় ছিলেন তুষার রায়, তবলায় আমাদের সঙ্গে সঙ্গত করছে দীপ্ত রায়। আর আয়োজন যাই দেখেন, এর পেছনে পুরো পরিবার, মোহিত আচার্য, সমীর মণ্ডল, মহাদেব মল্লিক আছেন, শুক্লা চক্রবর্তী, হেনা আচার্য, মুক্তাধর, পরেশ ধর, অবশ্যই আমাদের তুষার দা এবং আমাদের বৌদি আছেন পেছনে, সীমা বৌদি। আর অবশ্যই সহযোগিতা করে আমাদের দিব্য রায়, সে গান করবে। আপনি ওর কথা বলছিলাম যে খুব ছোট সময় অদিতিতে এসছে, এখন চাকরি করছে। আর একটু কথা না বললেই নয়, আমরা শেষের পথে। সেটি হচ্ছে যে সবার কথার সঙ্গে এই কথার প্রতিধ্বনিই হবে। সেটি হচ্ছে যে আমরা উদিচি, আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম। কি কারণে সেটি আপনারা জানেন, সেটি হচ্ছে প্যান্ডেমিকের পরে আমি যখন স্কুলে গেলাম, তারা বললো স্কুলটি দেয়া যাবে না। আপনারা জানেন যে স্কুলের কথা। তারপরে ধীরে ধীরে ওই স্কুলটি ছিল আমাদের, আমি বলবো যে মিলন ক্ষেত্র, সেটি হারিয়ে আমরা কিছুটা
জমে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি, আমরা ছিলাম, এখনো আছি। স্কুল আর যখন সামনাসামনি দেখা না হয়, কথা না হয়, তখন যেটি হয় সেটি হয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে। আর এই স্কুলের যে বিষয়টি সেটি সবার সঙ্গে আলাপ করেছি আমাদের উদীচীর ভেতরে। স্কুল নিয়ে ভাবছি আমরা, তবে নতুন করে শুরু করার আগে আমরা ব্যর্থ হতে চাই না বা আবার বন্ধ করে দিতে। আমরা বন্ধ করিনি, প্যান্ডেমিকের কারণে আমাদের বাধ্য হয়ে আমাদের বন্ধ করতে হয়েছে। তো 4 বছর চলে গেছে, কাজেই আমাদের ভেবে আগাতে হবে। দাদা, আপনাকে একটু সময় বলবো, রেকর্ডিংটা একটু বাদ দেবেন কাইন্ডলি। সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু তুমি যদি অপলক তাকিয়ে থাকো এই শব্দমালার দিকে, তুমি দেখতে পাবে এই কবিতার ভেতর ফল্গুধারার মতো বয়ে চলেছে শ্রাবণের রাঙা জল। একে তুমি 21-এর কবিতা বলতে পারো। এই কবিতাটি 21-এর কবিতা নয়, কিন্তু যারা প্রেমিক তাদের চোখে ঠিক ধরা পড়বে, যারা প্রেমিক তাদের চোখে ঠিক ধরা পড়বে এই কবিতার ওপর আষাঢ়ের ঘন মেঘের এবং শাড়ি পরা বাংলার মায়েদের দীর্ঘ ছায়া পড়ে আছে। এই কবিতার ভেতরে, এই কবিতার গভীরে এখনো জল পড়ে, পাতা নড়ে, এখনো বিরতিহীন ভাবে বয়ে চলেছে বাংলার বর্ষণ মুখর রাত্রির কালো হাওয়া। এই কবিতা 21-এরই কবিতা। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু বৈশাখের খর রৌদ্রে সোনালি খড়বাহী গাড়ির মতো মন্থর ভাবে এগিয়ে চলেছে এই কবিতা। এখন আমি জানি 21-ই হচ্ছে এই পংক্তিগুলোর জরায়ু। একে আমি 21-এর কবিতাই বলতে চাই। আমার মনে আছে 1952-র স্লোগান চঞ্চল 21-এর অপরাহ্নে পাখির পালকের মতো হালকা এক ভিখিরি বালকের মৃত্যু এক 303 গলিতে। তার কথা 21-এর ইতিহাসে লেখাজোখা নেই। এই কবিতাটিকে আমি সেই নিহত বালকের শ্বেত ফলক এবং স্মৃতির মিনার বলতে চাই, এবং সেই অর্থেও একে আমি 21-এর কবিতাই বলবো। সেই এক সময় ছিল যখন বাংলা ভাষা থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল বাংলা ভাষাকেই। সরকারি উর্দি পরা বিদেশি সৈনিকের মতো ভারী বুট পরে সদর্পে কুচকাওয়াজ করে বেরিয়েছে
আমাদের অচেনা শব্দগুলো, অথচ অথচ আমার এই শব্দমালা বাংলা ছাড়া অন্য কিছু নয়। আর সেই অর্থেও একে আমি 21-এর কবিতা বলতে চাই। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু কিন্তু যদি বরকত, রফিক, সালাম, জব্বারের অফুরান রক্তের লালে আমার স্বদেশ ডুবে না যেত, এই কবিতাটি লেখা হতো না কোনোদিন। অতএব এই কবিতাটিকে আমি 21-এর কবিতাই বলতে চাই। দোহাই তোমাদের, তোমরা আপত্তি করো না, কবি শহীদ কাদরী। এটি আমি ব্যক্তিগত কথা বলতে চাই না। শহীদ কাদরী আমার একটি মাত্র সিডি বেরিয়েছে, যেটি আমার লেখা সুরে, সেটির মুখবন্ধ তিনি লিখে দিয়েছিলেন এবং আমাকে বিভিন্নভাবে গান লিখতে উনি অনেক অনুপ্রেরণা জুগিয়েছিলেন সে সময়। এবারে আমরা একক সঙ্গীতে যাব। আমি অনেকেই নাই যাদের আসার কথা ছিল, গান করবেন যারা, তাদের নামটা আমি বলি। গান করবে, আমি প্রথমে নামটি বলি, দিব্য রায়। গান করবে শিপ্রা দেব। গান করবে মুক্তাধর। গান করবে রূপালী ঘোষ। আজকে আমি খুব আবেগপ্রবণ, কবিতাটার জন্য আমি গান করতে চাচ্ছি না। আমি প্রথমেই আহ্বান জানাবো দিব্য রায়কে। দিব্য রায়। মোদের আশা মরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা মরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। জাদু বাংলা গানে গান গে ধার মাঝি জানে, কি জাদু বাংলা গানে গান গে ধার মাঝি জানে। কে গান নাচে বাউল, গে গান নাচে চাষা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চন্দি গোবিন্দ প্রেম মধু বঙ্কিম নবী। বিদ্যাপতি চন্দি গোবিন্দ প্রেম মধু বঙ্কিম নবী। ওই ফুলেরি মধুর রসে
জগৎ জিনে বাজে রবি তোমার দিনে আন্নমালা জগৎ জিনে তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে আজ জগৎ করে যাওয়া আশা আমার বাংলা ভাষা মোদের আশা আমার বাংলা ভাষা মাগো তোমার বলে কত শান্তি ভালোবাসা মাগো তোমার বলে কত শান্তি ভালোবাসা আমার বাংলা ভাষা মোদের আশা আমার বাংলা ভাষা আমার বাংলা ভাষা আমার বাংলা ভাষা। দুই ভ্রাতা তাদের পরিবেশনা দেখলেন আপনারা। এরা হচ্ছে আমাদের তুষার রায় এবং সীমা রায়, এই দম্পতির দুই সন্তান। এবারে একটি দেশের গান করবে শিপ্রা দেব। আমি তাকে সহযোগিতা করছি হারমোনিয়ামে। খুব ছোট সময় থেকেই তার গানের হাতে খড়ি আমি বলবো, এবং আমাদের শীতেশ ধরের বোন আর আমাদের মুক্তাধর আছেন সামনে, তার ননদই তো বলবো নাকি, তাই তো? আচ্ছা, খুব ভালো গান করে আর সে সবসময় বাজিয়েই করে, কিন্তু এই গানটি আমি কেন চাপিয়ে দিয়েছি তা আমি হেল্প করছি। করি না আসলে, এখন চর্চা কম, তারপরেও চেষ্টা করছি আজকে। সারা শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। প্রায় তারি সুর শুধু পায়, প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু পায়। দিগন্ত জুড়ে সোনা রং ছবি একে চিরগন্ধে ভরে আছে সারা শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে
আছে জীবনে সূর্যের রঙ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। কিছু প্রয়োজন। কিছু প্রয়োজন। অনেক ধন্যবাদ। আসলে আমাদের সঙ্গে আরো একজন শিল্পী আছে, খুদে শিল্পী বলবো, নতুন প্রজন্ম, সে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে, আমাদের আশালতা দেব। সে হচ্ছে আশালতা দেবের মা হচ্ছে শিপ্রা দেব, শিপ্রা দেবের মেয়ে হচ্ছে আশালতা দেব। আচ্ছা, সে আজকে গাচ্ছে না এখানে, কিন্তু ভবিষ্যতে সে এককভাবে গাবে, আমি হেল্প করব, সেটা আজকের কথা থাকলো। আচ্ছা, এরপরে আসছেন মুক্তাধর। দীর্ঘদিন উদীচীর সঙ্গে আছেন, সেই দেশ থেকে এখানে সে আমাদের সঙ্গে জড়িত হয়েছেন। বাংলা যে আমাদের বিভাগ, সে বিভাগে বাংলা শিখিয়েছেন বাচ্চাদের দীর্ঘদিন, আমার সঙ্গে গান করছেন বড়দের গ্রুপের সঙ্গে দীর্ঘ বছর। মুক্তাধর দিয়েছেন জীবন বিশ্বাস এবং সুরও দিয়েছেন জীবন বিশ্বাস। আমি চেষ্টা করছি, আমার ভালো হবে না আমি জানি। কথা কইতে মনটা বড় ভইরা যায়। মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়। কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়। বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়। মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়। কও দেখি ভাই তার চাইতে কি মধুর কোনো ভাষা হয়। কও দেখি ভাই তার চাইতে কি মধুর কোনো ভাষা হয়। এই ভাষাতে কথা কইতো রফিক শফিক আর জোবান। 52 মিছিলে যাইয়া ফিরে তারা আসেনি আর। প্রাণের মায়া ত্যাগ করা ভাই মোটেই বড় সহজ নয়। মায়ের ভাষা সবার রাইখো না মনে সংশয়। বাংলা ভাষা সবার রাইখো না মনে সংশয়। বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় হইয়া যায়। মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় হইয়া যায়।
কি অন্য ভাষায় কম যায় কথা কি অন্য ভাষায় কম যায় বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় হইয়া যায় মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় হইয়া যায় মধুর কোনো ভাষা হয় কবে কি বাইতে চাইতে কি মধুর কোনো ভাষা হয় কবে কি বাইর চাইতে কি মধুর কোনো ভাষা রূপালী ঘোষ খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করেন উনি আমাদের অতিথি শিল্পী হিসেবে আমাদেরকে সহায়তা করছেন আমাদের সঙ্গে আরো গান গেয়েছেন গান করবেন আমরা তাকে স্বাগত জানাই রূপালী ঘোষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি গানটা গাওয়ার চেষ্টা করছি বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের মুক্তির সংগ্রাম আনলে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না এক নদী রক্ত হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না থাকোরা পড়ে থাক ইতিহাসে নিয়ে জীবনের দীনতা হীনতা থাকোরা পড়ে থাক ইতিহাসে নিয়ে জীবনের দীনতা হীনতা তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে ঘরে ঘরে কৃষানির মুখে
বেদনা রাখিনি রে, তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনবে যারা, প্রাণের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। আমার এদিকেও কয়েকজন আসতে পারে কিন্তু আমার এই পাশে। হ্যাঁ তোর বাদর
থাকবেন, 1 মিনিটের ভিতরে আমরা শেষ করবো। আমি যে কথাটি বলতে একটু সবসময় আবেগপ্রবণ হয়ে পড়ি, রাইট? সেটি হচ্ছে সমীর যে কারণে তার চোখে আপনারা জল দেখেছেন, আমি কথাটি বলতে পারিনি। আমি স্মরণ করছি অনেককে, অনেক মণ্ডলকে, তার মা বাবা এখানে আছেন, বেবি এবং সমীর। আমি জানি কত ব্যথা। এই এখানে যে বাচ্চা সব তোমারই ছেলে মেয়ে ভাববে। আর আমাদের তৃষা আমার সঙ্গে আছে পেছনে, খুব কষ্টের। আমি নিজেও বাবা। আমি পুরো অনুষ্ঠানের এই সর্বশেষ এই অংশটি আমি অনেকের উদ্দেশ্যে নিবেদন করছি, তার উদ্দেশ্যে এটি। অনেক যেখানে আছে সে ভালো আছে, ভালো থাকবে, এই কথা বলে আমি আবারও আজকের এই অনুষ্ঠানে, আপনারা কষ্ট করে এসেছেন এই ঠান্ডার মধ্যে, অনেকে আসতে পারেননি, কিন্তু আমি মনে করি যে আমাদের শুরুটি সফল। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের পয়লা বৈশাখ আমরা কিভাবে করব সেটা যথাসময়ে জানিয়ে দেব। আর পরবর্তীতে 26শে মার্চ আগে পয়লা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর। আবারও বলি, তুষারদা প্রচণ্ড খেটেছেন, একা একাই মোটামুটি এখানে করেছেন। সঙ্গে তুষারদার এক ভাই উনি আছেন, নামটি দাদার নামটি বলবেন? অনির্বাণ দাশগুপ্ত। আমরা ওনাদের উদ্দেশ্যে একটি করতালি দিয়ে উনি প্রচণ্ডভাবে সহায়তা করেছেন। উনি সঙ্গে থেকে টানা হেঁচড়া করে এই কাজটি করেছেন, আমরা তখন ছিলাম না। আপনাকে অনেক ধন্যবাদ জানাই উদীচীর পক্ষ থেকে। আর সঙ্গে যাদের কথা বলি, এদের কারণে উদীচীর পরিবার, রাইট? বারবার বলি, অনেক সময় এরা কেউ কিছু মনে করে না, অনেক নাম ঠিক মতো বলা হয় না আসলে। যেমন এখানে আছে মোহিত আচার্য, সমীর মণ্ডল, মহাদেব মল্লিক, মুক্তাধর শুক্লা চক্রবর্তী, হেনা আচার্য, পরেশ ধর আছে, বেবি মণ্ডল, আরও অনেকে আছে। সঙ্গীতা, আমাদের শুক্লা বৌদি আছেন, সঙ্গীতার বোন স্মরণিকা, সে আসলে ভালো লাগতো, নাচ করতে পারতো। সঙ্গে আমাদের আছেন প্রিমা। প্রিমা একটি নাচ, আমরা কিন্তু সবসময় নৃত্যের দিকটা থেকে আমরা একটা সমস্যায় পড়েছি বিভিন্ন সময়, যার ফলে সর্বশেষ প্রিমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা শুরু করতে পারলে আবার আমি নিশ্চয়ই তাকে পাবো। তার নৃত্য আপনারা দেখেছেন, সে বাচ্চাদেরকে ধরে রেখেছিল, খুব ভালো। আর অন্য যারাই আছে, আজকে দুজন আসতে পারেনি, তার বাসায় গত রাতে আমাদের রিহার্সেল হয়েছিল। কণিকা ধর, সৌরেন দাস, প্রায় 12 বছর পরে তার বাসায় আমরা রিহার্সেল করেছিলাম, কিন্তু তারপরেও আসতে পারেননি আজকে আমার সঙ্গে মুক্তাধর, কণিকা ধর, সৌরেন দাস, এদের নাম স্মরণ করছি, দিব্য রায়, শিপ্রা দেব, আশালতা দেব, রূপালী ঘোষ। সবার কাছে আমি উদীচীর পক্ষ থেকেই বলবো এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আসতে পারেনি, যেমন প্রমিত অসুস্থ, প্রমিত না আসাতে, সে আমাদের নতুন প্রজন্মের একটি ছেলে, অসুস্থতা না হলে আপনারা দেখতেন। আমি তার কথা বলি কারণ উদীচীর আরও অনেকের সঙ্গে এই ছেলেটি যেভাবে পরিবেশন করে সেটি আমি মনে করি যে অনন্য। নিশ্চয়ই সে সুস্থ হয়ে যাবে। আর এ কথা তো বলাই উচিত আমার, চা, কফি, স্ন্যাক্স এবং যত কিছু দেখেন, আমি একদিক থেকে বলবো যে এই যে পরিবারটি কাঁধে নিয়ে নেয়, এই বিশেষ করে মোহিতদা, সমীর, মহাদেবদা, আরও দুজন ছিল, এখন তারা একটু বোধহয় ব্যস্ততায় আছে। এরা তিনজন যেভাবে খেটেছেন, সবসময় খাটেন, পহেলা বৈশাখে সেই একই অবস্থা। আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারি না কোথা দিয়ে কীভাবে এত আয়োজন হয়, এত সুষ্ঠুভাবে সুচারুভাবে হয়, কারণ এদের কারণে। কিন্তু এই জন্য অনেকেই বলে যে উদীচী আমরা করতে পারি কারণ এদের কারণে। আমি মনে করি এই সামনে এসে কথা বলা এই অনেকটা সহজ জানলে, কিন্তু ওই কাজগুলো গুছিয়ে এক জায়গায় আনা, সবাইকে আপ্যায়ন করা, যোগাযোগ করা এবং যথাসময়ে সুন্দরভাবে পরিবেশন করা, মানুষকে আপ্যায়ন, যেটি শুধু খাবার নয়, বসানো, এ কাজ অনেক কঠিন কাজ। সেই কাজগুলো এই মানুষ ফেসিং যে কাজগুলো, এটা কিন্তু তারাই করেন। তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আজকের এই ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে
আবার চলা শুরু করলাম। কিভাবে চলবো সেটা আগামীতে নির্ধারিত হবে অবশ্যই, কিন্তু আমাদের সদিচ্ছার কোনো অভাব থাকবে না। 21-এর উদযাপনের এই আজকের তারিখে 2025-এর আমি আবারও স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে 1952 শহীদদের অবশ্যই, এছাড়া অন্য সকলকে স্মরণ করছি আমাদের বঙ্গবন্ধুকে, যার কথা আমি শেষবারে বলতে চাই, বাংলাদেশ এর জাতির পিতা এবং স্বপ্নদ্রষ্টা। স্মরণ করছি উদীচীর স্রষ্টা সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত সহ সবাইকে। আর এই উদীচীর চত্বর যে বাচ্চাগুলো মাতিয়ে রাখতো, আমি প্রতিদিন তাদেরকে মিস করি। আমার এখন ইচ্ছে আছে যদি সেই স্কুলটাকে আগের ভাবে নিতে পারবো কিনা সেটি জানি না। অনেকেই আপনারা জানেন সঙ্গীতের 2 শিক্ষক, মোত্তালেব বিশ্বাস বয়সের ভারে অনেকটা নবজল, উনি বাংলাদেশে। আমাদের শফি চৌধুরী হারুন, উনি এখন আমাদের মাঝে আর নেই। আমি নিজে খুব ব্যস্ত, আবার সঙ্গীতে বাচ্চাদেরকে নিয়ে বসা খুব সহজ হবে না। সব দিক থেকে মিলে আমাদের নৃত্যের আছে আমাদের প্রিমা, বাংলাতে অনেকেই আছেন, মুক্তাধর সহ আরও অনেকেই আছেন এখনো, কিন্তু আমাদেরকে সাবধানে সুচিন্তিতভাবে এগোতে হবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে একটু দেরিতে হলেও আমি খুব আশান্বিত যে আমরা আবার আগের মতো দাঁড়াবো। আপনাদের সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন।